হ্যালো সবাইকে, আমি সম্ভাবনা। আর আজকে আমরা আমাদের লিকুইড স্টেট যেটা সেই লিকুইড স্টেটের লেকচার নম্বর 4 স্টার্ট করব। এর আগে আমরা কোয়ালিটেটিভ প্রপার্টিজ গুলো সবগুলো শেষ করে ফেলেছি। তো আমাদের যে 4টে কোয়ালিটেটিভ প্রপার্টিজ আমরা করেছি, তো আমরা এখন লিখবো সেই যে 4টে কোয়ালিটেটিভ প্রপার্টি আমরা করেছি সেটার থেকে এমনি ইন রিয়েল লাইফ আমাদের কোয়ালিটেটিভ প্রপার্টি গুলো কিরকম করে হচ্ছে চেঞ্জ হতে পারে, কিরকম করে আমরা কোয়ালিটেটিভ প্রপার্টি গুলোকে অ্যাপ্লাই করতে পারবো। আর সেটা কিরকম ভাবে চেঞ্জ হবে সেটার জন্য আমরা দুটো জিনিস আজকে পড়বো। একটা হচ্ছে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজ আর একটা হচ্ছে ভ্যান হফ ফ্যাক্টর। দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো পোর্শন। তোমরা খুব মন দিয়ে আজকে ভিডিওটা দেখবে, ভালো মতো করে পড়বে। নিজেরা নিজেদের নোট কিন্তু তোমরা বানাতে স্টার্ট করে দাও। নোট আমরা ডেফিনেটলি প্রোভাইড করে দেবো, কিন্তু স্টিল তোমাদেরকে কিন্তু নিজেদের নোটটা নিজেকেই কিন্তু বানাতে হবে। ওকে, আচ্ছা। তো আজকের পড়া স্টার্ট করার আগেই বলে রাখি, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালে যে কোনো ধরনের সমস্ত নতুন নোটিফিকেশন আপডেট তোমরা যেন প্রপারলি পেয়ে যেতে পারো। অলরাইট? আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা ফার্স্টে যেটাকে আমরা স্টার্ট করবো সেটা হচ্ছে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। অ্যাবনর্মাল কেন বলা হচ্ছে? এর আগে যে কলিগেটিভ প্রপার্টি গুলোকে আমরা দেখলাম যে আম, আমাদের কি করে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার হচ্ছে, তারপরে হচ্ছে অসমোটিক প্রেশার কিরকম করে হচ্ছে, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, কিরকম করে এই জিনিসগুলো হচ্ছে আমাদের আসছে, সেটাকে আমরা কোয়ালিটেটিভ প্রপার্টি বলছি। কেন? কারণ সেই যেই প্রপার্টি গুলো হচ্ছে আমাদের নাম্বার অফ সলিউট পার্টিকলস এর উপরে ডিপেন্ড করছে। মানে কতটা পরিমাণ হচ্ছে দ্রাবের কণা আমাদের প্রেজেন্ট আছে কোনো একটা দ্রবণের মধ্যে, সেটার উপরে ডিপেন্ড করছে। সেটাকে আমরা বলছি হলো অ্যাবনর্মাল কলিগেটিভ, সেটাকে আমরা বলছি কলিগেটিভ প্রপার্টি, রাইট? সেটা নর্মাল কলিগেটিভ প্রপার্টি। এবার সেখানে আসছে হচ্ছে অ্যাবনর্মালিটি। অ্যাবনর্মাল যখনই আমরা কোনো একটা জিনিস ফার্স্টে করবো, সেটা আমরা প্রপারলি সেই জিনিসটা কিরকম করে হবে সেরকম সেই জিনিসটা আমরা ফার্স্টে করবো। যেমন দেখো, যখন আমরা কোনো একটা ক্লাসে ফার্স্ট উঠি, 11-এ বা 12-এ ফার্স্টে আমরা তখন কি বলে যে সবগুলো জিনিস আমরা একদম থরলি এভাবে করবো, প্রপারলি এরকম করবো। সকালে এতটায় ঘুম থেকে উঠবো, উঠে নিয়ে এতক্ষণ ধরে পড়বো, তারপরে এই করবো, কিন্তু সব রুটিন ওয়াইজ থাকে। কিন্তু আলটিমেটলি কি সেই জিনিসটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে কি একদম প্রপার টোটো যেরকম রুটিনে লেখা ছিল সেরকম রুটিন ওয়াইজ কি চলে? চলে না। তখন কি হয়? সেখানে যখন আমরা নিজেদের কেরামতি করি, তখন আমরা জিনিসটাকে নিজেদের মতো কিরকম করে সাজতে পারি, বুঝতে পারি, সেভাবে করে জিনিসগুলোকে আমরা দেখি যে মানে এটা যদি এতটা না করে এরকম করা যায়, যদি এরকম না হয়, যদি এরকম না হয়, সেটা যদি এরকম হয়, তখন কি করবো? এরকম জিনিসগুলো কিন্তু আমরা তখন করি। তাহলে আমরা একটা আইডিয়াল কেস সবসময় আমরা করে তুলি যে হ্যাঁ, আমাদের কি আইডিয়াল কেসটার মতন করে আমাদের জিনিসগুলো যদি হয় তাহলে সেটা আমাদের পক্ষে খুবই সুবিধা। কিন্তু মেজরিটি অফ কেসেসে দেখা যায় যে আইডিয়াল যে জিনিসটাকে চিন্তা করে আমরা কাজগুলো করছি, সেই আইডিয়াল কেস থেকে কিন্তু আমাদের কিছু ক্ষেত্রে ডিফার কিন্তু করে, ডিফারেন্স কিন্তু আমাদের থাকে। তো সেই যে যখন আইডিয়াল কেসের থেকে আমাদের ডিফারেন্স তৈরি হবে, তখন জিনিসগুলো আমরা কিরকম করে করবো সেটাও কিন্তু আমাদের জানা। ডিফার করছে তার মানে এটা কখনোই না যে আমরা আইডিয়াল কেস পড়বোই না, আমরা আইডিয়াল কেস জানবোই না, দেখবোই না, আমরা বোঝারই চেষ্টা করবো না যে কিরকম হয়। যখন আমরা আইডিয়াল কেস বুঝতে পারবো, তখনই কিন্তু আমাদের রিয়েল লাইফের যে অ্যাপ্লিকেশন গুলো, সেই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু আমরা বেটার ওয়েতে করতে পারবো। ঠিক আছে? এখানে কি বলা হচ্ছে? অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। অ্যাবনর্মাল এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কলিগেটিভ প্রপার্টিতে আমরা কি বলেছি? কলিগেটিভ প্রপার্টিতে আমরা বলেছি যেটা হচ্ছে সলিউট পার্টিকেলের নেচারের উপর ডিপেন্ড করবে না, কিন্তু সলিউট পার্টিকেলের নাম্বারের উপর ডিপেন্ড করবে। নাম্বারের উপর ডিপেন্ড করবে, নাম্বার অফ পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার কলিগেটিভ প্রপার্টি যখন হচ্ছে আমরা পড়ছিলাম, আমরা এই কথাটা বারবার বলেছি যে আমাদের যে পার্টিকেলটা হতে হবে, যে সলিউট পার্টিকেলটা আমাদের হতে হবে, সেই সলিউট পার্টিকেলটাকে কি হতে হবে? সেটাকে হতে হবে হচ্ছে আমাদের তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য, রাইট? আচ্ছা, তড়িৎ অবিশ্লেষ্য পার্টটাকে যদি আমরা এখন আপনাদের সাইডেও রাখি, ধরো যদি আমাদের কোনো একটা কেসে কোনো একটা কেসে যদি আমাদের যে কলিগেটিভ প্রপার্টি, সাপোজ আমরা হচ্ছে তোমার ধরো অ্যাসিটিক অ্যাসিড নিলাম। আমরা অ্যাসিটিক আমরা কোনো একটা সলিউশনের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড দিয়েছি। এবার অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার পরে, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার পরে তারপরে আমি সেটা ধরো এলিভেশন ইন বয়লিং পয়েন্ট আমরা ক্যালকুলেট করছি। বয়লিং পয়েন্ট কিরকম হবে সেটা আমরা ক্যালকুলেট করছি। আমরা একটা পিওর সলভেন্টের মধ্যে আমরা হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড দিলাম অ্যাজ এ দ্রাব্য দ্রাব্য হিসেবে, এবং তার মধ্যে অ্যাসিটিক অ্যাসিড দিলাম।
ঠিক আছে? আচ্ছা, এবার অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার পরে দেখা গেল যে জিনিসের কিছু একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, জিনিসটাতে কিছুটা একটা চেঞ্জ হয়ে যাচ্ছে সলিউশনে দেওয়ার পর। দেখো, দেখা গেল আমরা আমাদের সলিউশনে 2 মোল অ্যাসিটিক অ্যাসিড দিলাম, ঠিক আছে? 2 মোল অ্যাসিটিক অ্যাসিড দিলাম, কিন্তু রিয়াক্ট করার পরে যখন আমরা সেটাকে রিয়াক্ট করাচ্ছি তখন দেখা যাচ্ছে সেটা 1 মোল হয়ে গেল। রিয়াক্ট করানোর পরে দেখা যাচ্ছে সেটা 1 মোল হয়ে গেল। কিভাবে হবে সেটা? আমরা তো দিয়েছি 2 মোল, তাই না? কিন্তু সেটা হয়ে গেল কি করে? 1 মোল। এবার আমরা কি বলেছি যে কলিগেটিভ প্রপার্টি কিন্তু নাম্বার অফ সলিউট পার্টিকলস এর উপর ডিপেন্ড করছে, নেচারের উপর ডিপেন্ড করছে না। আমরা দিয়েছিলাম এখানে 2 মোল, কিন্তু আলটিমেটলি হয়ে গেল এখানে 1 মোল। 2 মোলের জন্য আমাদের যে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট রেজাল্টটা আসা উচিত ছিল, সেটা কি এখানে আসবে? আসবে না। কার জন্য আসবে? 1 মোলের জন্য আসবে। তাহলে এই যে দুটো আমাদের অ্যাসিটিক অ্যাসিডের জন্য যেটা দেখানো উচিত ছিল সেটা জায়গায় একটার জন্য দেখাচ্ছে। কেন একটার জন্য দেখাচ্ছে? তো এইখানটা থেকে এটা একটা অ্যাবনর্মাল কেস, দুটোর জন্যই দেখানো উচিত ছিল, হঠাৎ করে কেন একটার জন্য দেখাচ্ছে? তাহলে এই যে কেসটা, এটাকে আমরা কি বলছি? এটা একটা অ্যাবনর্মালিটি দেখাচ্ছে, তাই না? এটা একটা অ্যাবনর্মালিটি দেখাচ্ছে। তারপরে ধরো যে আমরা কোনো একটা আমাদের সলিউশন আছে, সেই সলিউশনের মধ্যে আমরা অ্যাজ এ দ্রাবক, দ্রাবক হিসেবে সেটার মধ্যে আমরা MgCl2 দিলাম, MgCl2 দিলাম, 1 মোল MgCl2, তাই না? কিন্তু সেটা যখন আমরা সলভেন্টের মধ্যে দিলাম, সলিউশনে এসে দেখা যাচ্ছে সেটা 3 মোল হিসেবে কাজ করছে, 3 মোল। এটা কিরকম করে হয়? দিলাম আমরা 1 মোল, সেটা র্যান্ডম হঠাৎ করে 3 মোল হয়ে গেল, এটা কি ম্যাজিক হচ্ছে? যেখানে 2 মোল দিলাম সেটা 1 মোল হয়ে গেল, ওখানে 1 মোল দিলাম সেটা 3 মোল হয়ে গেল। এরকম করে কি করে হবে? তো এই যে জিনিসগুলো এখানে হচ্ছে, এই জিনিসগুলো অ্যাবনর্মাল, এটা আমরাও বুঝতে পারছি যে আমরা 2 মোল দিচ্ছি সেটা 1 মোল হয়ে যাচ্ছে, 1 মোল দিচ্ছি সেটা 3 মোল হয়ে যাচ্ছে। এটা কেন হবে? এটা কিভাবে হবে? তো এই সমস্ত কেসে যে এখানে আমাদের কলিগেটিভ প্রপার্টির যে চেঞ্জ দেখা যাচ্ছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। এবার আমরা তো বলে দিলাম এটা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি, মানে আমাদের তো জানতে হবে যেটাকে আমরা কেন অ্যাবনর্মাল বলছি। আর 2 মোল থেকে যে 1 মোল অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাচ্ছে সেটাই বা কেন হচ্ছে? আর 1 মোল NaCl2 থেকে 3 মোল হয়ে যাচ্ছে সেটাই বা কেন হচ্ছে? তো এই জিনিসগুলি হচ্ছে এবার আমরা জানবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম ক্ষেত্রে দুটো জিনিস আমাদেরকে দেখতে হবে। একটা হচ্ছে সংযোজন, একটাকে আমরা কি বলবো? সংযোজন। সংযোজন মানে কি? দুটো জিনিসের অ্যাডিশন হয়ে যাবে, দুটো জিনিসের যোগ হয়ে যাবে, সেটাকে আমরা কি বলবো? সংযোজন। ঠিক আছে? যেমন ধরো আমরা যদি অ্যাসিটিক অ্যাসিডের কনসিডার করি, আমরা এখানে অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি, কটা অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি? এখানে আমরা দুটো। এবার দুটো অ্যাসিটিক অ্যাসিডকে যদি আমরা এরকম করে লিখি, এখানে আমরা একটা কার্বনটা আমাদের নিলাম, এখানে CH3, এখানে OH, ডাবল বন্ড, এটা আমাদের ফার্স্টের কাম হচ্ছে অ্যাসিডটা। তারপরে আমরা এখানে নিচ্ছি আমাদের সেকেন্ডের অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্টের অ্যাসিটিক অ্যাসিড, এটা আমাদের সেকেন্ডের অ্যাসিটিক অ্যাসিড। এবার এখানে দেখো কি হবে, এখানে হাইড্রোজেনটা একটা মোর ইলেকট্রোনেগেটিভ, একটা বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত, সেটা কি? অক্সিজেন। একটা বেশি অক্সিজেন তড়িৎ ঋণাত্মক, বেশি তড়িৎ ঋণাত্মক। এবার এখানে কি হবে? এই অক্সিজেনটাও এই বেশি তড়িৎ ঋণাত্মক, এটা কার সাথে যুক্ত আছে? হাইড্রোজেনের সাথে। তার মানে এখানের হাইড্রোজেনটাও একটা বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যুক্ত, এখানের হাইড্রোজেনটাও একটা বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যুক্ত। হাইড্রোজেন বন্ডিং এর প্রপার্টি আমরা কি জানি? যে হাইড্রোজেনটা যখন একটা বেশি তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত থাকবে, তখন হচ্ছে কি তার বন্ড করার টেন্ডেন্সিটা বাড়বে। এবার তাহলে এই হাইড্রোজেনটা কি করবে? এই অক্সিজেনটার সাথে হাইড্রোজেন বন্ড করতে পারবে, এই হাইড্রোজেনটা কি করবে? এই অক্সিজেনটার সাথে বন্ড করতে পারবে। তার মানে এ দুটোর মধ্যে যখন বন্ড হয়ে গেল, তার মানে কি এটা কি আর দুটো অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল আলাদা আলাদা থাকলো? না, থাকলো না। এটা কি করলো? এটা ডাইমার গঠন করলো। এটা কি গঠন করলো? ডাইমার গঠন করলো। এই দুটো জিনিস একটা ডাইমার গঠন করলো। ক্লিয়ার? এবার ডাইমার বলতে আমরা কি বোঝাচ্ছি? যে দুটো মলিকিউল যোগ হয় একটা মলিকিউল হয়ে যাচ্ছে, দুটো মলিকিউল যোগ হচ্ছে একটা মলিকিউল হয়ে যাচ্ছে। তার মানে কি? আবার দুটো অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল কি হলো? যোগ হয় একটা ডাইমার গঠন হয়ে গেল। দুটো অ্যাসিটিক অ্যাসিড যোগ হয়ে গিয়ে একটা ডাইমার গঠন হয়ে গেল। এবার আমরা দিয়েছিলাম দুটো অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল, কিন্তু আমরা এখন পাবো রেজাল্ট কার জন্য? এই একটা
ডায়মারের জন্য। নেচার যেহেতু কোনো রকমের কোনো সলিড পার্টিকেলের নেচারটা এখানে ডিপেন্ড করছে না, তাহলে আমার অ্যাসিটিক অ্যাসিডটা যে ছিল, কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের নেচারটাও ডিপেন্ড করবে না। আমরা খালি কি দেখতে কোয়ালিটেটিভ প্রপার্টি, খালি নাম্বার দেখতে পাই। তো দেখতে পেলো যে আগে দুটো ছিল, এখন কি হলো, একটা হয়ে গেল। যে দুটো ছিল এখন একটা হয়ে গেল। তাহলে সেখান থেকে কি হচ্ছে, তাহলে দুটোর জন্য যে প্রপার্টিটা আমাদের পাওয়া উচিত ছিল সেটা তাহলে কি হয়ে গেল, একটার জন্য হয়ে গেল। তো এই জন্য কি হচ্ছে, এই অ্যাবনর্মালিটিটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার আমাদের সংযোজন তো হয়ে গেল। এবার আমাদের কি হবে, বিয়োজন। এবার কি হবে, বিয়োজন। তাহলে আমরা MgCl2 উদাহরণ নিয়েছিলাম। MgCl2 কি, MgCl2 একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার MgCl2 টা তোমাদের সলভেন্টের মধ্যে এসে কি হয়ে যাবে, Mg প্লাস, তার সাথে Mg প্লাস, তার সাথে 2Cl মাইনাস। Mg2 প্লাস আর তার সাথে কি হবে, 2Cl মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি, একটা এমজি, দুটো সিএল, তাহলে কটা হয়ে গেল, 3 মোল। কি হয়ে গেল, 3 মোল। ছিল কয় মোল, 1 মোল, হয়ে গেল কত মোল, 3 মোল। তাহলে ফার্স্টে আমরা এমবিসিএল রুটার জন্য 1 মোলের জন্য যেটা আমরা পেতাম, সেটা আমরা এখন কত মোলের জন্য পাবো, 3 মোলের জন্য। তাহলে এখানেও এটা একটা অ্যাবনর্মালিটি দেখা দিল, যে আমরা ফার্স্টে যেটা আমরা করছিলাম, আমরা 2 মোল নিলাম, সেটা আমাদের দেখাচ্ছে 1 মোল। এখানে আমরা 1 মোল নিচ্ছি, সেটা আমাদের দেখাচ্ছে 3 মোল। তো যখন আমাদের কোনো একটা সলভেন্টের মধ্যে আমরা কোনো একটা সলিউট দেব, সেই সলিউট যদি দুটো সলিউট একসাথে যোগ হয়ে যায়, যদি একসাথে যোগ হয়ে যায়, সেটাকে আমরা কি বলবো, কন্ডেনসেশন, বা বাংলা সেটাকে আমরা বলবো সংযোজন। কন্ডেনসেশন বা বাংলা সেটাকে আমরা বলবো হচ্ছে সংযোজন, বোঝা গেল। আর যদি একটা জিনিস আমার ভাগ হয়ে 2 বা তার বেশি জিনিস গঠন করে, সেটাকে তখন আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে বিয়োজন। সেটাকে আমরা কি বলবো, বিয়োজন বলবো। তাহলে আমাদের যখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি দেখা যাচ্ছে, অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি আমার কি কি কারণের জন্য দেখা যাচ্ছে, ফার্স্ট কন্ডেনসেশন বা আমার কি সংযোজন, আর সেকেন্ড হচ্ছে ডিসোসিয়েশন বা বিয়োজন। এই দুটো কারণের জন্য কি হচ্ছে, আমার অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি দেখা যাচ্ছে। বোঝা গেল এতদূর, ঠিক আছে। এইবার এরপরে আমরা তাহলে বুঝতে পারলাম যে আমাদের কন্ডেনসেশন আর ডিসোসিয়েশন, এই যে এই দুটো জিনিস আমাদের কিরকম করে কলিগেটিভ প্রপার্টিটাকে এফেক্ট করছে। এরপরে যে জিনিসটা আমরা করব, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এটা কিন্তু প্রত্যেক বছর এখান থেকে কিন্তু বোর্ডসে, তারপরে তোমার WBJE তে এই পোর্শনটা থেকে কিন্তু প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে। প্রত্যেক বছর এই প্রশ্নটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। এটা কি, ভ্যান হফ ফ্যাক্ট। ভ্যান হফ ফ্যাক্ট। তাহলে ব্যান্ড অফ ফ্যাক্টর বলতে আমরা কি বুঝাচ্ছি, একটু আগেই আমরা দেখলাম যে আমরা অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন, আমরা বলছি যে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন যদি আমাদের সলিড পার্টিকেলের হয়, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের যে যেই কলিগেটিভ প্রপার্টিটা শো করানো উচিত ছিল, সেই কলিগেটিভ প্রপার্টিটা শো করাবে। মনে করে দেখো, আমরা ফার্স্টে যখন কলিগেটিভ প্রপার্টি পড়ছিলাম, আমরা কি বলেছিলাম, আমাদের যে কম্পাউন্ডটাকে হতে হবে, সেটাকে কি হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে, ঠিক আছে। এবার ধরো আমরা যদি এখানে NaCl নিই, আমরা NaCl নিলাম। এবার NaCl টা সলিউশনে এসে কি হয়ে গেল, Na প্লাস প্লাস Cl মাইনাস, মানে আমরা নিয়েছিলাম এখানে 1 মোল, নিয়েছিলাম এখানে 1। এবার এই 1 মোল থেকে কি হয়ে গেল, 1 মোল থেকে একটা মোল পেলাম হচ্ছে আমরা Na প্লাসে, একটা মোল পেলাম Cl মাইনাসে, তাহলে আমাদের কি হয়ে গেল, 2 মোল। তাহলে কলিগেটিভ প্রপার্টি আমরা আগেই বলেছি, ও বোঝে না যে কোন জিনিসের নেচার কি, ওখানে সংখ্যা বোঝে। তাহলে ও দেখলো যে ফার্স্টে আমার 1 মোল NaCl ছিল, তারপরে 2 মোল হয়ে গেল। এবার যদি ধরো আমরা ফ্রিজিং পয়েন্ট ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের কি আছে, ডেল্টা TF ইকুয়ালস টু KF টু এম। এবার মোলালিটি আছে, আর মোলালিটির এখানে যদি আমরা NaCl কে 1 ধরে নিই মোলালিটি, তাহলে কি হবে এখানে, KF ইকুয়ালস টু কি হবে, যে সলিউট dissolve in mole, আর নিচে কি হবে, সলভেন্ট ইন কেজি, সলভেন্ট ইন কেজি।
তাহলে এখানে আমরা কি করবো, আমরা সলিউট ডিজলভ তো এখানে 1 মোল দিয়ে করে দেবো, কিন্তু 1 মোল দিয়ে করলে কি রেজাল্ট আসবে? কারণ ও তো ডিজলভ হওয়ার পরে এখানে 2 মোল হয়ে গেছে, ডিজলভ হওয়ার পরে তো এখানে 2 মোল হয়ে গেছে, তাই না? তাহলে এরকম করে তো ভ্যান্টা ফ্যাক্টর থেকে এভাবে তো করে যদি আমরা ভ্যান্টা ফ্যাক্টর ক্যালকুলেট না করে যদি আমরা করে দিই, তাহলে কি হবে, আমরা তো যেই জিনিসটা ক্যালকুলেট করতে যাচ্ছি আমরা তো ঠিকঠাক মান পাবোই না কখনো, তাই না? ঠিকঠাক মান তো আসবেই না। তাহলে তখন আমরা এই জিনিসটাকে কি করে করবো? দেখো, ভ্যান্টা ফ্যাক্টরকে আমরা হচ্ছে আই দিয়ে দিব। ভ্যান্টা ফ্যাক্টরকে আমরা আই দিয়ে দিব। এই আইটা কি হবে, এই আইটা যেটা হবে, আমার ফার্স্টে যেটাকে আমরা করব, যেটা যেই মানটা আমরা পাচ্ছি, যেই মানটা আমরা পাচ্ছি মানে অবজার্ভ বা পরীক্ষা লব্ধ মান। হুম, পরীক্ষা লব্ধ মান মানে যেই মানটাকে আমরা পাচ্ছি, ঠিক আছে, সেটা, আর সেটার সাথে কি হবে, সেটা সেটা আর তার সাথে হচ্ছে থিওরিটিক্যাল মানে যেটা আমাদের পাওয়া উচিত ছিল, যেই মানটা আমাদের পাওয়া উচিত ছিল, যেই মানটা আমাদের পাওয়া উচিত ছিল, মানে পরীক্ষালব্ধ মান বাই হচ্ছে যেই মানটা পাওয়া উচিত ছিল। এই দুটো জিনিসের যদি আমরা অনুপাতটা বার করতে পারি, এই দুটো জিনিসের যে ভগ্নাংশটা আমরা পাবো, এই ভগ্নাংশটাকেই আমরা কি বলবো, আমরা আই বলবো। বাট এটা তো আমরা নিজেদের বোঝার মতো করে বলছি, তাই না, যে পরীক্ষালব্ধ মান বা যে মান পাওয়া উচিত ছিল সেটা যখন আমরা করব, সেটাই আমাদের ভ্যাট অফ ফ্যাক্টর হয়ে যাবে। তো এই জিনিসটাকে তো আমাদের একটা ভালো মতো করে লিখতে হবে যে ভ্যাট অফ ফ্যাক্টরটা তাহলে আমাদের কি হয়। তাহলে ভ্যাট অফ ফ্যাক্টরটা আমাদের কি হবে, যে টোটাল নাম্বার অফ moles of solute after dissociation or association in a reaction। মানে কোন একটা রিয়াকশনের মধ্যে ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন হওয়ার পরে যেই নাম্বার অফ মোলস থাকবে সলিউটের, সেটাকে ভাগ করব, কাকে দিয়ে ভাগ করব, সেটাকে আমরা ভাগ করব হচ্ছে টোটাল নাম্বার অফ moles of solute before dissociation or association কোথায়, ইন দি সলিউশন। কোথায় হবে এই ঘটনাটা, এই গোটা ঘটনাটা কোথায় হবে, ইন দি সলিউশন, ইন দি সলিউশন। কোথায় হবে এই গোটা ব্যাপারটা, ইন দি সলিউশন। তাহলে একটা সলিউশনের মধ্যে যখন আমি রিয়াকশনে একটা কোনো সলভেন্টের মধ্যে আমি আমার সলিউটটাকে মেশাচ্ছি, কোন একটা দ্রাবকের মধ্যে আমি যখন আমার দ্রাবকটাকে মেশাচ্ছি, এবার দ্রাবকটা মেশানোর আগে সেটা কত মোল ছিল, আর দ্রাবকটা মেশানোর পরে সেটা কত মোল হয়ে গেল, সে দুটোকে আমাদের জানতে হবে। তো দ্রাবকে মেশানোর পরে যত মোল হয়ে গেল সেটাকে আমরা ভাগ করব কাকে দিয়ে, দ্রাবকে মেশানোর আগে কত মোল ছিল। আর এই দুটোর যে ভাগফলটা হবে, সেই ভাগফলটাকে আমরা কি বলবো, সেই ভাগফলটাকে আমরা বলবো হচ্ছে ফ্যাক্টর, বা যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, এবার এখানে দেখো আমরা NaCl নিয়ে কাজ করেছিলাম, তাই না? এবার আমরা এখানে আবার NaCl নিয়ে চেষ্টা করি তাহলে। NaCl, তাহলে এটা কি হচ্ছে, Na প্লাস আর Cl মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ধরো যদি আমি এখানে 1 মোল NaCl নিই, তাহলে এখানে আমার ফার্স্টে আমি যদি নর্মালি ধরি, তাহলে এখানে কি হচ্ছে, এখানে এটার 1 মোল তৈরি হচ্ছে, এটার 1 মোল তৈরি হচ্ছে। তাহলে আমি নিয়ে শুরু করেছিলাম কটা, একটা। আমার তাহলে আমার রিয়াকশনের পরে কি হলো,
Na প্লাস আর Cl মাইনাস হয়ে গেল, আর আগে কি ছিল? খালি NaCl ছিল। তাহলে আমার পরে মোল কত হলো? পরে হলো 2 মোল। তাহলে আমরা বললাম যে ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশনের পরে কত মোল হয়েছে, সেটা হবে 2/1। তাহলে এখানে আমার ভ্যান অফ ফ্যাক্টর কত হবে? এক্ষেত্রে আমার ভ্যান অফ ফ্যাক্টর হবে হচ্ছে 2। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা আরো বেটার ওয়েতে দেখো তোমার ক্যালকুলেট করতে পারি। ধরো যদি আমরা এখানে নিলাম NaCl, এবার ধরো আমরা 1 মোল নিইনি, আমরা NaCl নিয়েছি। এবার ওই NaCl একটা মানে সম্পূর্ণরূপে তড়িৎ বিশ্লেষ্য হয়, 100% তড়িৎ বিশ্লেষ্য হয়। কিন্তু আমরা ধরে নিলাম যে ও 100% তড়িৎ বিশ্লেষ্য হয়নি, 100% তড়িৎ বিশ্লেষ্য হয়নি। তাহলে কিছুটা পরিমাণ আবার ব্যাকওয়ার্ড রিয়াকশনও হবে। তো NaCl থেকে কি কি তৈরি হলো? Na প্লাস আর Cl মাইনাস। আর আমরা ধরে নিলাম ওর ডিসোসিয়েশনটা কত হচ্ছে? ডিসোসিয়েশন হচ্ছে আলফা। মানে কতটা NaCl টা কতটা বিয়োজন হচ্ছে, ডিসোসিয়েশন মানে হচ্ছে বিয়োজন, কতটা বিয়োজন হচ্ছে আলফা পরিমাণ। ঠিক আছে, তাহলে ফার্স্টে NaCl একদম রিয়াকশনের শুরুতে, একদম রিয়াকশনের শুরুতে, যেটাকে আমরা রিয়াকশনের শুরুটাকে আমরা কি বললি? ইনিশিয়াল। আমরা কি বলবো? ইনিশিয়ালি। ইনিশিয়ালি। ইনিশিয়ালি আমার NaCl কত মোল আছে? 1 মোল। রিয়াকশন যখন একদম স্টার্ট হচ্ছে তখন NaCl আছে 1 মোল। আর আমার তখন কিন্তু Na প্লাস আর Cl মাইনাসে ভাঙিনি, এটা কি হয়ে যাচ্ছে? 0 0। আচ্ছা, কতটা বিয়োজন হয়েছে? বিয়োজন হয়েছে মানে কি? ধরো আমি NaCl টা 1 মোল নিয়েছি, এবার 1 মোলের মধ্যে কতটা পরিমাণ ভাঙবে, ভেঙে সেটা Na প্লাস আর Cl মাইনাস তৈরি। কোনো একটা জিনিসের টোটালটাই ভেঙে যাবে সেটা কিন্তু হয় না। আবার দেখো ওখানে NaCl যে তৈরি হচ্ছে, এই Na প্লাস আর Cl মাইনাস ও যোগ হয়ে আবার NaCl ও তৈরি হতে পারে। NaCl টা ভেঙে যেমন Na প্লাস Cl মাইনাস তৈরি হচ্ছে, তেমন এই দ্রবণে যখন অনেক Na প্লাস Cl মাইনাস থাকবে, তখন তো এই Na প্লাস Cl মাইনাস গুলো যোগ হয়ে আবার NaCl গঠন করতো, তাই না? তাহলে এই জিনিসগুলোর মাঝে আমার কতটা NaCl, নেট কতটা NaCl আমার ভেঙে গিয়ে Na প্লাস আর Cl মাইনাস তৈরি হবে, এই জিনিসটাই হচ্ছে আমাকে দেখার। ঠিক, তাহলে আমরা ধরলাম যে এক মানে আমাদের যদি আমরা 1 মোল পরিমাণ কোনো একটা পদার্থ নিই, তার মধ্যে থেকে কতটা পরিমাণ ডিসোসিয়েশন হবে, 1 মোলের মধ্যে থেকে কতটা পরিমাণ ডিসোসিয়েশন হবে, সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, যেটাকে আমরা কি ধরছি এখানে? আলফা। তার মানে আমি ধরলাম যে আমি 1 মোল যে নিয়েছিলাম সেখান থেকে আলফা পরিমাণ ডিসোসিয়েশন হয়ে গেছে, 1 মোল আমি নিয়েছিলাম, আলফা পরিমাণ ডিসোসিয়েশন হয়ে গেছে। তাহলে আফটার দি রিয়াকশন, তাহলে আফটার দি রিয়াকশন আমার সলিউশনের মধ্যে NaCl কতটা আছে? 1 - আলফা। 1 ছিল, আলফা ডিসোসিয়েশন হয়ে গেছে, তাহলে কতটা পড়ে আছে? 1 - আলফা। ক্লিয়ার? এবার আলফা পরিমাণ ডিসোসিয়েশন হয়ে গেছে, আলফা পরিমাণ ডিসোসিয়েশন হয়ে গিয়ে Na প্লাসও যেমন গঠন করবে, Cl মাইনাসও তো গঠন করবে। এখানে 1 মোল থেকে কি হচ্ছিল? একটা Na প্লাসও তৈরি হচ্ছিল, একটা Cl মাইনাসও তৈরি হচ্ছিল। তাহলে এখান থেকে কি হবে? আলফা একটা থেকে যদি 1 1 হয়, তাহলে আলফা পরিমাণ ডিসোসিয়েশন হলে এবার Na প্লাস কত মোল হবে? আলফা মোল। Cl মাইনাস কত মোল হবে? আলফা মোল। এতদূর ক্লিয়ার হলো? তাহলে আমার রিয়াকশন শুরুর সময় আমার NaCl কতটা ছিল? 1। সলিউশন NaCl কতটা ছিল? 1। কোনো কি আমার Na প্লাস ছিল? ছিল না। Cl মাইনাস কিছু ছিল? ছিল না। রিয়াকশনের পরে আমার সলিউশনের মধ্যে কি কি থাকলো? আমার থাকলো 1 - আলফা পরিমাণ NaCl, এটাও তো সলিউশনের মধ্যেই থাকবে, এটা সেকশন থেকে চলে যায়নি কিন্তু, এটাও সলিউশনের মধ্যেই থাকবে। আর কি থাকবে? Na প্লাস থাকবে আলফা মোল, আর Cl মাইনাস থাকবে আলফা মোল। তাহলে আমরা যদি ভ্যান অফ ফ্যাক্টর ক্যালকুলেট করতে চাই, তাহলে ভ্যান অফ ফ্যাক্টর থেকে আমরা কি জানি? যে আমাদের রিয়াকশনের পরে, ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশনের পরে কত মোল হচ্ছে আমাদের টোটাল সলিউশনের মধ্যে থেকে গেছে, সেটাকে আমাদেরকে দেখতে হবে। এই যে টোটাল কতটা হচ্ছে আমাদের সলিউশনের মধ্যে থেকে গেছে সেটাকে আমাকে দেখতে হবে। তাহলে সেটা এখানে কত হচ্ছে? সেখানে ফার্স্ট এটা হচ্ছে 1 - আলফা প্লাস আলফা প্লাস আলফা। আর এখানে আগে কত ছিল? খালি 1। তাহলে এখানে একটা আলফা কাটলো, তাহলে আমার ভ্যান অফ ফ্যাক্টর কত হবে? 1 + আলফা। এরকম করে কিন্তু ভ্যান অফ ফ্যাক্টরের ক্যালকুলেশন আসে। ঠিক আছে, আচ্ছা আমরা MgCl2 টা করেছিলাম, তাই না? আমরা MgCl2 টা করেছিলাম, তাহলে আমরা দেখি যে MgCl2 টা যদি আমরা করি, তাহলে MgCl2 এর ভ্যান অফ ফ্যাক্টর কত হবে? MgCl2 এর ভ্যান অফ ফ্যাক্টর কত হবে? আমরা ধরছি যে MgCl2 টা
ভেঙে গিয়ে কি হচ্ছে, দুটো আয়ন হচ্ছে Mg2+, আর কি তৈরি হচ্ছে 2Cl-। 2Cl- কেন হচ্ছে, কারণ এখানে ব্যালেন্সিং করতে হবে, দুটো ক্লোরিন আছে, দুটো হচ্ছে ওখানে ক্লোরিন বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের, আমরা একদম ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ধরেই করবো। যদি আলফা পরিমাণ ডিসোসিয়েশন আমাদের হয়, তাহলে ইনিশিয়ালি আমাদের MgCl2 কতটা ছিল, 1 মোল। এটা কত, 0, এটা কত, 0। ঠিক আছে। এবার আমাদের যখন রিয়াকশন কমপ্লিট হয়ে গেল, আমরা কি বলছি, আফটার দা রিয়াকশন, রিয়াকশনের পরে কি আলফা পরিমাণ ডিসোসিয়েশন হয়েছে, তাহলে MgCl2 থেকে আলফা পরিমাণ ডিসোসিয়েশন হয়ে গেছে, তাহলে কতটা পরিমাণ থাকবে, 1 - আলফা। তাহলে MgCl2 কতটা থাকবে, আলফা। আর এখানে দেখো 2Cl- আছে না, দুটো তৈরি হচ্ছে এখানে, একটা এটা থেকে একটা Mg2+ তৈরি হচ্ছে, আর দুটো Cl- তৈরি হচ্ছে। তাহলে আলফা থেকে একটা Mg2+ তৈরি হবে, আর কটা Cl- তৈরি হবে, 2। তাহলে কি হবে, 2 আলফা। তাহলে এখানে আমার আই কত হবে, আই হবে 1 - আলফা প্লাস আলফা প্লাস 2 আলফা। আর আগে কত ছিল রিয়াকশনের, 1। তাহলে এটা কত হবে, 1 + 2 আলফা। তাহলে এটার ভ্যান অফ ফ্যাক্টর কত হবে, এটার ভ্যান অফ ফ্যাক্টর হবে হচ্ছে 1 + 2। বোঝা গেল? আচ্ছা। এবার আমাদের যে এখানে আমরা ডিসোসিয়েশন বের করছি, এই ডিসোসিয়েশন বের করার এটার হচ্ছে তোমার একটা সূত্র আমরা পেতে পারি, এখান থেকে আমরা একটা সূত্র বের করতে পারি। তাহলে দেখি যদি আমরা এখান থেকে সূত্রটা বের করতে পারি, তাই না? এখানে কি হচ্ছে, আমাদের একটা জিনিস থেকে ভেঙে হচ্ছে দুটো জিনিস বা তিনটে জিনিস হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা কি বলছি, ডিসোসিয়েশন। একটা জিনিস ভেঙে যখন একের ও দুইয়ের অধিক হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হলো ডিসোসিয়েশন। ঠিক আছে। ধরো আমাদের আমরা একটা কম্পাউন্ড নিচ্ছি, ধরলাম সেটাকে আমরা বলছি এন, সেটাকে আমরা বলছি এন। এবার টা ডিসোসিয়েট হয়ে গিয়ে, বিয়োজিত হয়ে গিয়ে কি হয়ে গেল, এন সংখ্যক হয়ে গেল। এখানে কত মোল ছিল, এটার 1 মোল এন ছিল, সেটা কি হয়ে গেল, এন মোল হয়ে গেল। 1 মোল ছিল, সেখান থেকে এন মোল হয়ে গেল। যদি আমরা ধরি যে ডিসোসিয়েশন কতটা হচ্ছে, আলফা পরিমাণ হচ্ছে, ডিসোসিয়েশন কতটা হচ্ছে, আলফা পরিমাণ হচ্ছে, তাহলে এদিকেও রিয়াকশন যাবে, রিভার্সিবল সাইন দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের ডিসোসিয়েশন কতটা হচ্ছে, আলফা পরিমাণ। তাহলে রিয়াকশনের ফার্স্টে একদম ইনিশিয়ালি আমাদের এন কতটা ছিল, 1 মোল, আর এটা কতটা ছিল, 0। এবার আফটার দি রিয়াকশন, এবার রিয়াকশন শেষ হওয়ার পরে এটা কতটা পরিমাণ ডিসোসিয়েট করলো, আলফা। তার মানে এন কতটা থাকবে, 1 - আলফা। আর 1 মোল থেকে N মোল তৈরি হচ্ছিল, মানে N মোল, 1 মোল থেকে 1 মোল তৈরি হচ্ছিল। তাহলে আলফা মোল যদি ডিসোসিয়েট করে, তাহলে এটা কত মোল তৈরি হবে, N আলফা। কত মোল তৈরি হবে, N আলফা পরিমাণ। এতদূর বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা যদি ভ্যান অফ ফ্যাক্টর ক্যালকুলেট করি, তাহলে ভ্যান অফ ফ্যাক্টর কি হবে, যে রিয়াকশন হয়ে যাওয়ার পরে সলিউশনে কি কি আছে, 1 - আলফা আর N আলফা। তাহলে এটাকে আমরা যোগ করবো, 1 - আলফা প্লাস N আলফা। আর আগে ইনিশিয়ালি কতটা ছিল, 1 মোল ছিল। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের আই এর ভ্যালু কত হবে, 1 - আলফা প্লাস N আলফা। এবার এখান থেকে যদি আমরা আলফা কমন নিই, এখান থেকে যদি আমরা আলফা কমন নিই, তাহলে কি হবে, আলফা যদি এখান থেকে আমরা কমন নিই, এখান থেকে নিচ্ছি, তাহলে এটা কি হবে, এন, কোথায় গেল, আচ্ছা, এন, ওকে ফাইন, জাস্ট, আচ্ছা। তাহলে কি বললাম, যেখানে আমরা যদি এই গোটা জিনিসটা থেকে যদি আমরা এখান থেকে আলফা কমন নিই, তাহলে কি হবে, আই ইজ ইকুয়ালস টু 1 - আলফা। এখান থেকে আমরা যদি কমন নিই, তাহলে কি হবে, -আলফা কমন নিলে এখান থেকে হয়ে যাবে হচ্ছে 1। আর এখানে প্লাস আছে, তার মানে এখানে প্লাস আনতে হবে। যদি ব্র্যাকেট খুলে যায়, তাহলে এখানে কি হবে, মাইনাস, ব্র্যাকেট খুলে গেলে কি হবে, -আলফা, মাইনাসে মাইনাসে প্লাস N আলফা।
ঠিক আছে? বা এখান থেকে আমরা যদি এই পার্টটাকে এদিকে নিয়ে যাই, এটাকে এখানে নিয়ে আসি, তাহলে এটা কি হবে? আলফা ইন্টু 1 - n ইজ ইকুয়ালস টু কি হবে? এটা এদিকে চলে গেলে এটা হবে 1 - i। তাহলে এখান থেকে আমার আলফা, যেটা আলফার মান কত বেরোবে? 1 - i/1 - n। 1 - i/1 - n, এই ফর্মুলাটা হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি। এখান থেকে আমরা ডিসোসিয়েশন, ধরো এনটা আমার কতটা ভাঙছে সেটার উপরে বেস করে আমরা জিনিসগুলোকে করতে পারবো। এই একটা ফর্মুলা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কার জন্য? ডিসোসিয়েশনের জন্য। কার জন্য পাচ্ছি? ডিসোসিয়েশনের জন্য। বোঝা গেল? এই ধরনের যে জিনিসগুলো হয়, আমরা আগে যেরকম ধরো এক্সাম্পল দিয়ে করছি, এইভাবে করেই জিনিসটা করার সবসময় চেষ্টা করবো। কারণ সবসময় যেরকম করে আমাদের এটাতে দেওয়া আছে, ফর্মুলায় যেরকম করে আছে সেরকম করে যে সবসময় হবে নট নেসেসারি। ফর্মুলায় যেরকম আছে সেরকম করে যে সবসময় হবে নট নেসেসারি। সবসময় চেষ্টা করবে যেরকম করে দেওয়া আছে সেটা যেন এরকম ভাবেই তোমরা করতে পারো। এরকম ক্ষেত্রে কি করে হয়, কখন হবে? যখন সেটা হচ্ছে আমাদের যে পদার্থটা হবে সেটা যখন তড়িৎ বিশ্লেষ্য হবে। এই যে জিনিসগুলো আমরা করলাম NaCl এর জন্য, MgCl2 এর জন্য, এই জিনিসগুলো আমরা কোন ক্ষেত্রে করলাম? এটা আমরা করলাম হচ্ছে সংযোজনের ক্ষেত্রে। না, সংযোজন তো না, এটা আমরা করলাম হচ্ছে বিয়োজনের ক্ষেত্রে, রাইট? সংযোজন মানে কোনটা? সংযোজন মানে আমাদের যেটা কম্বাইন করছে কিন্তু এটা তো ভাগ হয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলবো? বিয়োজন। বিয়োজন, বোঝা গেল? এবার আমরা যেটার জন্য করব, এবার আমরা করব হচ্ছে সংযোজনের জন্য। এবার আমরা কিসের জন্য করব? এবার আমরা সংযোজনের জন্য করব। ওকে। আচ্ছা, সংযোজনের জন্য আমরা একটা উদাহরণ নিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিডের উদাহরণ নিয়েছিলাম আমরা একটা। তো আমরা সেই উদাহরণটা দিয়ে ট্রাই ট্রাই করছি। দেখো, আমাদের এখানে আমরা 2 মোল অ্যাসিটিক অ্যাসিড নিলাম, সেটা থেকে কি হয়ে গেল? আমাদের 1 মোল হয়ে যাচ্ছে, তাই না? এরকম হয়ে গেল জিনিসটা। তো 2 মোলের আমাদের কি হয়ে গেল? ডাইমার গঠন হয়ে গেল। তাহলে ফার্স্টে এখানে 2 মোল ছিল, 2 মোল থেকে কত মোল হয়ে গেল? 1 মোল। 2 মোল ছিল, 2 মোল থেকে আমাদের কত মোল হয়ে গেল? 1 মোল হয়ে গেল। তার মানে কি, যে যতটা মোল, যতটা পরিমাণ আমাদের হচ্ছে ছিল, সেই সেই পরিমাণটা থেকে আমাদের কি হচ্ছে? সেই পরিমাণ থেকে থেকে আমাদের হাফ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা ধরি যেখানে আমাদের 1 মোল পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড ছিল, তাহলে এখানে কতটা হয়ে যাবে? তাহলে আমরা কি বলছিলাম, যে দুটো যখন ছিল, দুটোর থেকে কি হয়ে যাচ্ছিল? একটা হয়ে যাচ্ছিল, মানে হাফ হয়ে যাচ্ছিল। তাহলে যদি আলফা পরিমাণ ডিসোসিয়েশন হয় এখানে, তাহলে এখানে এখানে যদি আলফা পরিমাণ ডিসোসিয়েশন হয়, তাহলে এটাও কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। হাফ হয়ে গিয়ে এটা কত হবে? হাফ হয়ে গিয়ে এটা কত হবে? এটা হবে হচ্ছে আলফা/2। হাফ হয়ে গিয়ে এটা কত হবে? এটা হবে হয়ে যাবে হচ্ছে আলফা/2। তাহলে রিয়াকশনের শুরুতে আমরা কি বললাম? এখানে 2 মোল ছিল, এটা যদি আমরা এখানে 2 মোল ধরে করতে চাই, তাহলে 2 - 2 আলফা হয়ে যায়। সেজন্য তোমরা এটাকে 1 মোল দিয়ে জিনিসটাকে ভালো মতো করে বোঝার চেষ্টা করো। 2 মোল এখানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ছিল, ওদের সংযোজন হয়ে 1 মোল তৈরি হয়েছে। মানে 2 মোল ছিল, 1 মোল তৈরি হয়েছে, মানে কি 2/2 হয়ে গেছে। তাহলে যতটা পরিমাণ থাকছে তার থেকে কমে যাচ্ছে। কত কমে যাচ্ছে? বাই হয়ে যাচ্ছে। তাহলে দুটো থেকে একটা হচ্ছে, মানে ওয়ান হাফ হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি ডিসোসিয়েশন আমার আলফা পরিমাণ হয়, তাহলে এখানে কতটা থাকবে? 1 - আলফা। আর ডিসোসিয়েশন হওয়ার পরে তাহলে আমার অ্যাসিটিক অ্যাসিডটা কত থাকবে? আলফা/2। আলফা পরিমাণ ডিসোসিয়েশন হয়েছে, তাহলে কতটা কতটা তৈরি হবে? আলফা/2। বোঝা গেল এতদূর? তাহলে আমাদের ভ্যান ডার ফ্যাক্টরটা তাহলে কত তৈরি হবে? যে রিঅ্যাকশনের পরে কি কি আছে সিস্টেমে? 1 - আলফা প্লাস আলফা/2। আর আগে কত ছিল? 1। তাহলে এটা কত তৈরি হবে? 1 প্লাস 1 প্লাস, তাহলে আমাদের কি তৈরি হবে? এখান থেকে যদি এই জিনিসটাকে আমরা তোমাদের দেখো লসাগু করে যদি আমরা দেখাই, তাহলে এটা কি হবে? এখানে লসাগু কত আসবে? 2 আসবে। এখানে 2 আসবে, তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে হচ্ছে মাইনাস, পরিষ্কার করে দাঁড়াও, এখন পরের পেজে করে দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের আইটার আমরা কত ভ্যালু পেয়েছিলাম? আমরা আয়ের ভ্যালু পেয়েছিলাম 1 প্লাস আলফা/2 মাইনাস আলফা/1। এটা পেয়েছিলাম আমরা, তাই তো পেয়েছিলাম বুঝি?
একটু উল্টা হয়ে গেছে কিন্তু তাই পেয়েছিলাম। এবার তাহলে এখান থেকে কি হবে, আমরা যদি লসাগু নিই 2, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে আলফা মাইনাস 2 আলফা বাই 1। তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে 1 মাইনাস আলফা বাই 2। তাহলে এখানে আমাদের ভ্যালু অফ ফ্যাক্টর কত হয়ে যাচ্ছে, 1 মাইনাস আলফা বাই 2। বোঝা গেল এটা? যদি এটাকে আমরা 1 ধরে করতাম, তাহলে এখানে আলফার যদি আমরা ধরতাম যে 100% ডিসোসিয়েশন হচ্ছে, তার মানে আলফার মান তখন কত হয়ে যেত, 1। তাহলে ভ্যালু অফ ফ্যাক্টর আমার কত হয়ে যেত, 1 মাইনাস 1/2, মানে হয়ে যেত হাফ। এবার তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে আমাদের সংযোজন আর বিয়োজন দুটোর ক্ষেত্রে আমাদের কিরকম করে আমরা ভ্যান ডের ফ্যাক্টরটার মান যেটা হবে মানটাকে আমরা ক্যালকুলেট করব। এবার ধরো আমরা যেরকম করে সংযোজনের বিয়োজনের ক্ষেত্রে আমরা একটা মান বার করার চেষ্টা করলাম, যেরকম করে আমরা তোমার এন এর দিয়ে একটা মান নির্ণয় করলাম, একটা ফর্মুলা মতন ডিরাইভ করলাম, দেখি আমরা এটা সংযোজনের ক্ষেত্রেও আমরা করতে পারি কিনা। তাহলে আমরা ধরছি যে আমাদের n মোলস অফ এ ছিল, সেখান থেকে আমাদের কি হয়ে যাচ্ছে, an হয়ে যাচ্ছে। n মোলস অফ এ ছিল, সেখান থেকে আমাদের an হয়ে যাচ্ছে। তাহলে ইনিশিয়ালি আমাদের কত মোল ছিল, ইনিশিয়ালি আমরা যদি এটাকে তোমার 1 ধরে আমরা এখানে n মোল নিয়েছি, তাহলে ইনিশিয়ালি এখানে আমাদের কত মোল আছে, n মোল আছে। n মোল থেকে কতটা তৈরি হচ্ছে, 1 মোল তৈরি হচ্ছে। তাহলে এই ইনিশিয়ালি যদি এটাকে আমরা n মোল না ধরি, কারণ n মোল ধরে করলে ক্যালকুলেশনটা যদি টাফ হয়, সেটা আমরা ইনিশিয়ালি n ধরে করলে কি হয়, এটা n মাইনাস n আলফা হয়ে যায়, n মাইনাস n আলফা হয়ে যায়। সেজন্য আমরা যদি ধরি ইনিশিয়ালি এখানে 1 মোল ছিল, এখানে আমাদের 0 মোল আছে, ইনিশিয়ালি 1 মোল আছে, 0 মোল, এন থেকে 1 হয়ে যাচ্ছে, এন মোল থেকে 1 মোল হয়ে যাচ্ছে, ঠিক আছে, এন মোলস থেকে 1 মোল হয়ে যাচ্ছে। তাহলে ইনিশিয়ালি যদি আমাদের 1 মোল থেকে আমরা ধরি যে 0 মোল হয়ে যাবে, তাহলে আফটার দ্য রিয়াকশন, কি হবে, আমরা যদি ধরলাম যে ডিসোসিয়েশন কতটা হচ্ছে, ডিসোসিয়েশন হচ্ছে হলো আলফা, ডিসোসিয়েশন কত হচ্ছে আলফা, ঠিক আছে, ডিসোসিয়েশন কতটা হচ্ছে আলফা। তাহলে ডিসোসিয়েশন যদি আমাদের আলফা হয়, তাহলে 1 ছিল, তাহলে ডিসোসিয়েশন আলফা হওয়ার পর তাহলে কতটা থাকবে, 1 মাইনাস আলফা। এ দেখো এখানেও ছিল, তাহলে আমরা কি করেছিলাম, 1 মাইনাস আলফা। এবার এখানে দুটো, তাহলে ইনিশিয়ালি আমরা কি বললাম, এখানে 1 ছিল, এখান থেকে 0 হয়ে যাচ্ছে, মানে ইনিশিয়ালি যখন রিঅ্যাকশনটা স্টার্ট হয়নি। তাহলে এখানে যদি আমাদের n মোল থাকে, তাহলে n মোল থেকে কি হয়ে যাচ্ছে, 1 মোল হয়ে যাচ্ছে, n মোল থেকে 1 মোল হয়ে যাচ্ছে। 2 মোল যখন ছিল, তাহলে কি হচ্ছে, 2 মোল থেকে 1 মোল হচ্ছে, 2 মোল থেকে 1 মোল হচ্ছে, মানে আলফা মোল যদি এখানে আমাদের ডিসোসিয়েট করে 1 মোল থেকে, এটা কি হয়ে যাচ্ছে, আলফা বাই 2। তাহলে এটা এখানে কি হয়ে যাবে, এটা এখানে হয়ে যাবে n মোল থেকে হচ্ছে 1 মোল, আলফা বাই এন। কি হয়ে যাবে, আলফা বাই এন। তাহলে এখান থেকে আমাদের আই এর মান কত বেরোবে, রিয়াকশনের পরে কি আছে, আলফা বাই এন প্লাস 1 মাইনাস আলফা, আর রিয়াকশনের আগে কি ছিল, 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি আই ইজ ইকুয়ালস টু, যদি নিচে আমাদের এন থাকে, তাহলে এখানে আলফা মাইনাস এন আলফা প্লাস 1, এই 1টা তো থাকবে না। তাহলে এখান থেকে আমরা যদি আলফাকে যদি আমরা এখান থেকে তোমার বের করতে চাই, তাহলে এটা কত হবে, এটা হবে 1 মাইনাস আলফা মাইনাস এন আলফা প্লাস এন বাই কত আছে এখানে, এন আছে, রাইট। এবার এই এনটা দিয়ে যদি ধরো আমরা এখানে ভাগ করে নিয়েছিলাম, তাই না, এই এনটা দিয়ে এখানে আমরা ভাগ করে এই এনটা দিয়ে আমরা এখানে লসাগু করেছিলাম। তাহলে এই এনটাকে যদি ধরো আমরা লসাগু না করি, তাহলে আমরা এখান থেকেও এটার ভ্যালুটাকে বের করতে পারবো, বা এখান থেকেও আমরা হচ্ছে আলফার মানটা কিরকম করে বের করতে পারি, এখানে এন ইন্টু আই, তাহলে এখানে আলফা কমন নিলে হবে 1 মাইনাস এন প্লাস এন। তাহলে এখান থেকে আমাদের আলফার মান কতবার হবে, আলফার মান বেরোবে এন আই মাইনাস এন বাই 1 মাইনাস এন। মানে আমাদের এখান থেকে আলফার, এখান থেকে দেখা যাচ্ছে এটা, ওকে। তাহলে এখান থেকে আমাদের আলফার ভ্যালু কতবার হবে, বেরোবে হচ্ছে আই মাইনাস 1
বাই 1 মাইনাস n। এই জিনিসটা থেকে যখন আমাদের ডিসোসিয়েশন বোঝাবে, ডিসোসিয়েশনের ক্ষেত্রে আমরা এরকম করে হচ্ছে বোঝাতে পারছি। এবার দেখো, যদি আমরা বললাম যে আমরা সংযোজনের ক্ষেত্রে বলছি, তো ধরলাম আমরা তিনটে জিনিস আছে, যে তিনটে জিনিস থেকে আমরা হচ্ছে একটা জিনিস পাচ্ছি। তিনটে জিনিস থেকে আমরা হচ্ছে একটা জিনিস পাচ্ছি, মানে 3 মোল ছিল, সে 3 মোল থেকে আমরা হচ্ছে একটা পাচ্ছি। ধরো এটাকে যদি আমরা ওয়াই না বলে, এটাকে যদি আমরা বলি হচ্ছে x3, তিনটে ছিল সেখান থেকে একটা পাচ্ছি, মানে তিনটে ছিল একটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের ফার্স্টে যদি আমাদের 1 হয়, তাহলে এখানে কি ছিল 0। তাহলে ইনিশিয়ালি আমাদের যদি ধরলাম আলফা ডিসোসিয়েশন, আলফা পরিমাণ ডিসোসিয়েশন হওয়ার পর এটা কত হবে 1 মাইনাস আলফা। তিনটা থেকে একটা হচ্ছে, তাহলে আলফা থেকে তিনটা থেকে একটা হচ্ছে। এদিকে দেখো, এখানে আমরা করেছিলাম দুটো থেকে একটা হচ্ছে, তাহলে এটা কত হবে α/2। তিনটা থেকে একটা হচ্ছে, তাহলে আলফা থেকে কত হবে α/3। সেম ওরকম করেই আমরা এখানে α/n করলাম, করে আমরা এখান থেকে এটার একটা ফর্মুলা পেলাম, এটার একটা ফর্মুলা আমরা পেয়েছি, এটার একটা ফর্মুলা আমরা পেয়েছি। এবার হচ্ছে যে আমরা ভ্যান টপ ফ্যাক্টরটাকে যে আমরা অ্যাপ্লাই করছি, ভ্যান টপ ফ্যাক্টরটাকে যে আমরা লিখছি, সেই ভ্যান টপ ফ্যাক্টরটাকে আমরা কিরকম করে কোন জায়গায় লিখতে পারবো। যেমন ধরো, আমরা যেমন এলিভেশন ইন বয়লিং পয়েন্ট করেছি, আমরা কি করেছি, আমরা করেছি হলো তোমাদের রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, তাই না? এই সমস্ত ফর্মুলা গুলো হচ্ছে আমরা করেছি, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার করেছি। তারপর আমরা কি করেছি, আমরা ফ্রিজিং পয়েন্ট করেছি, যে ফ্রিজিং পয়েন্টের ডিপ্রেশন করেছি। তো এই জিনিসগুলোকে যদি আমরা লিখতে যাই, তাহলে আমরা কি জানতাম, আমাদের রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার যদি আমরা বলছি, সেটার ফর্মুলাটা কি হয়, সেটা হয় পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ। এটা কার সাথে ইকুয়াল হয়, এটা ইকুয়াল হয় হচ্ছে আমাদের যেটা তোমার মোল ফ্র্যাকশন, যেটা কার সাথে, যেটা মোল ফ্র্যাকশন, কার মোল ফ্র্যাকশনের সাথে সেটা আমাদের ইকুয়াল হয় মোল ফ্র্যাকশন অফ সলিউট, যেটাকে আমরা বি দিয়ে বলছিলাম, তাই না, মোল ফ্র্যাকশন অফ সলিউট। তারপরে আমরা কি বলছি, আমাদের যে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, এলিভেশন ইন বয়লিং পয়েন্টটা আমাদের কি হবে, এলিভেশন ইন বয়লিং পয়েন্টটা আমাদের হবে হচ্ছে ডেল্টা টিবি is equals to কেবি into এম। তারপরে আমাদের কি আছে, ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট কি হবে, ডেল্টা টিএফ is equals to কেএফ into এম। আর আমাদের কি আছে, অসমোটিক প্রেশার, অসমোটিক প্রেশার কি হবে, পাই is equals to এম আর টি। এভাবে করে তো এই জিনিসগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারছি, তাই না? এবার এখানে যখন আমরা ভ্যান টপ ফ্যাক্টর ইনক্লুড করছি, মানে কি, এই জিনিসগুলো যখন আমাদের এমন কোন একটা কেস তৈরি হচ্ছে যেখানে আমরা হচ্ছে ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন কেস দেখতে পাচ্ছি, তখন কি হবে, এই প্রত্যেকটার সাথে কি হবে, আই গুণ হয়ে যাবে। কি গুণ হয়ে যাবে, আই। আই কোনটা, ভ্যান টপ ফ্যাক্টর। এই প্রত্যেক কটার সাথে আমাদের আই গুণ হয়ে যাবে। যখনই তোমরা দেখবে কোথাও ক্যালকুলেশন করার ক্ষেত্রে এই যে ফর্মুলা গুলো, এটার মধ্যে কোনো এমন কোনো সলিউট হচ্ছে এখানে দেওয়া আছে সলিউশনে, যেগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, মানে সেটা বিয়োজন করতে পারছে বা সংযোজন করতে পারছে, সেই ক্ষেত্রে তখন কিন্তু আমাদের আইটাকে সেখানে ইনক্লুড করতে হবে, আমাদের সেখানে আইটাকে ইনক্লুড করতে হবে। বোঝা গেল তাহলে? তাহলে সেই জন্য এই প্রত্যেকটার সাথে তখন আমরা কি করব, আইটাকে এখানে গুণ করে দেব। এইভাবে করেই আমরা ভ্যান টপ ফ্যাক্টর দিয়ে আমাদের কলিগেটিভ প্রপার্টি গুলোকে কিন্তু বের করতে পারি, আমাদের কলিগেটিভ প্রপার্টি গুলোকে বের করতে পারি। তাহলে আজকে আমরা কি করলাম, আজকে আমরা করলাম হচ্ছে ফার্স্টে আমরা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি কোন জিনিসগুলোকে বলছে, অ্যাবনর্মালিটি আমরা কোথায় দেখতে পাচ্ছি, কেন আমরা বলছি কোনটা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি শো করছে, কিসের কিসের জন্য শো করতে পারে, সংযোজনের জন্য বা বিয়োজনের জন্য। তারপর আমরা ভ্যান টপ ফ্যাক্টর পড়লাম, ভ্যান টপ ফ্যাক্টর কিরকম করে আমরা ক্যালকুলেট করতে পারবো সে সমস্ত গুলো আমরা দেখলাম, আমরা দুটো ফর্মুলা পেয়েছি। আর তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা যে আমরা চারটে কোয়ালিটেটিভ প্রপার্টি পড়েছি, তার মধ্যে ভ্যান টপ ফ্যাক্টরটাকে আমরা কিরকম করে ইনক্লুড করব, সেই জিনিসটাকে হচ্ছে আমরা দেখলাম। ঠিক আছে? তাহলে আজকে আমাদের এতদূর পর্যন্তই পড়াটা থাকুক, তোমরা ভালো মতো করে পড়াটা করে নেবে। এর পরের দিন যেটা আমরা করব, সেটা আমরা করব হচ্ছে কোলয়েডিয়াল স্টেট। আমরা কোলয়েডিয়াল স্টেটটা এর পরের দিন থেকে স্টার্ট করব। ঠিক আছে? তোমরা ভালো মতো করে পড়াশোনাগুলো করে রাখবে, পড়াগুলো রেডি করে রাখবে। আর রোজকার পড়া আমি এর আগেও বলেছি, রোজকার পড়া রোজ পড়ে রাখবে, যাতে পরীক্ষার সময় কিন্তু কোনো সমস্যার মধ্যে তোমাদেরকে পড়তে না হয়। ঠিক আছে? ভালো মতো করে পড়াশোনাগুলো করে রাখবে, দেখা হচ্ছে পরের ক্লাসে।